দেখো আমাদের স্ট্রাকচারের মধ্যে আমরা যে যে বিষয়গুলো পাই, সাধারণত একটা বিল্ডিং যদি আমরা কনসিডার করি, তাহলে বিল্ডিং এর মধ্যে কি কি থাকে সাধারণত? যে আমি যদি একটা বিল্ডিং এর একটা একটা ফ্রেম কল্পনা করি। আচ্ছা, যাই হোক, তো আমরা বিল্ডিং এর বাহ্যিক দিক থেকে মানে দিক বিবেচনা না করে যদি অভ্যন্তরীণ বিষয়গুলো কল্পনা করি, তাহলে দেখা যাবে যে বিল্ডিং এ কিছু কলাম থাকে। কলাম বলতে যেগুলো একেবারে ভার্টিক্যাল বরাবর যে মেম্বার গুলো আছে এগুলোকে বলা হচ্ছে কলাম। আর এগুলো হরিজন্টাল বরাবর বিম থাকে। তারপরে এই কলাম এবং বিমের উপরে স্ল্যাব থাকবে, তারপর পার্টিশন ওয়াল থাকবে, ইত্যাদি থাকবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সেক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন এইটার কাজ যেটা, সেটা হচ্ছে কোন একটা স্ট্রাকচার যখন কোন একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করতে যাব, ডিজাইন বলতে বোঝাচ্ছে যেটা ধরো কোন একটা বিমের কথা যদি বিবেচনা করি, তো এই বিমের সাইজ কিরকম হবে, মানে এটা ডেপথ কত দিতে হবে, তারপরে এটা উইডথ কত হবে। তো এই বিষয়গুলো হলো ডিজাইন। এবং এখানে রিইনফোর্সমেন্ট মানে কতগুলো রড দিতে হবে, কি পরিমাণ হ্যাঁ কোন স্ট্রেংথের আমাদের কংক্রিট ব্যবহার করতে হবে, এই সামগ্রিক বিষয়গুলো হলো ডিজাইনের পার্ট। আর অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে যে মনে করো যে এই বিম, এখানে একটা বিম আছে, তো এই বিমের উপর যখন লোড আসবে, মানে লোড বলতে আমরা এটার উপর যখন কোনো প্রেসার আসবে, প্রেসার কিরকম মানে লোড কি কি টাইপের আসতে পারে? লোড আসতে পারে একটা সেলফ ওয়েট। সেলফ ওয়েট বিষয়টা হলো যে এই বিমের একটা তো নিজস্ব একটা ওজন আছে। তো আমরা যখন একটা বিমকে উপরে মানে যখন মাটিতে থাকে তখন তো সমস্যা নাই, কিন্তু যখন আমরা উপরে এটাকে কাস্ট করতেছি বা উপরে যখন আমরা নির্মাণ করতেছি, তখন এই সেলফ ওয়েটটা ধরে রাখার জন্য তার একটা ক্যাপাসিটি লাগবে, তাই না? তো সেলফ ওয়েট আসতে পারে। তারপরে আসবে কি, যে এই বিমের উপরে কি থাকবে? স্ল্যাব থাকবে। সাধারণত যতগুলো লোড আমরা দেই, এটা সাধারণত আমরা স্ল্যাবে দিই। যেমন একটা বিল্ডিং এ কেউ হাঁটাচলা করতেছে বা কোনো ইকুইপমেন্ট রাখা হচ্ছে, সম্পূর্ণ লোড গুলো কিন্তু স্ল্যাবে যায়, অধিকাংশ লোড গুলো। তাহলে এই স্ল্যাবের লোড গুলো আলটিমেটলি বিমে যাবে, মানে যে এই বিমে যাবে, বিম থেকে কলামে যাবে, কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশন বা নিচে যে মাটিতে ট্রান্সফার হবে। আচ্ছা, এখন এই বিমের উপর থেকে কি পরিমাণ লোড আসলে এইটার মোমেন্ট কিরকম হবে বা এইটার রিয়াকশন কিরকম হবে, এই বিষয়গুলো বের করা হলো অ্যানালাইসিস। তাহলে উপর থেকে কি কি পরিমাণ লোড আসতেছে এটা আমাদের দেখতে হবে। একটা বিমের উপর পার্টিশন ওয়াল থাকতে পারে, মানে পার্টিশন ওয়াল বলতে যে এই যে আমরা যে রোড গুলো মানে কি বলে রুম গুলো করার জন্য যে পার্টিশন ওয়াল গুলো প্রোভাইড করা হচ্ছে, তো এই পার্টিশন ওয়াল গুলোর উপর কি পরিমাণ লোড আসতেছে এগুলো আমাদের ক্যালকুলেশন করে আলটিমেটলি যখন আমরা এই মানে বিমের উপর এটা দেখাবো, তারপরে আমরা এটা অ্যানালাইসিস করতে হবে যে কি পরিমাণ লোড আসতেছে আলটিমেটলি এটার উপর। তো কি পরিমাণ লোড আসতেছে, এই লোড গুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে, বা এই লোড গুলার কারণে আমাদের এই বিমটা কতটুকু রিয়েকশন দিতেছে, এই বিষয়গুলো হলো অ্যানালাইসিসের পার্ট। আর ডিজাইনের পার্ট তো বললামই আগে, যে এই বিমের সাইজ কিরকম হবে, এটা স্যার ওয়েট। আপনার মাইক্রোফোনটা কি একটু দূরে, মানে স্যার একটু কাছে নিলে মনে হয় একটু জোরে শুনতে পারতাম। আচ্ছা, কথা কি বুঝতে পারতেছে না ওইভাবে? আমার মাইক্রোফোন স্যার কাছে জোরে সাউন্ড আসে না, বুঝতে পারতেছি। আচ্ছা, এটা কি সবার সমস্যা হচ্ছে নাকি? না স্যার, আমার তো শোনা যায়। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো তোমার প্রবলেম, তো হেডফোন ইউজ করতে পারো। আচ্ছা, না শুনতে পেরে পারলে বইলো। তো যেটা বললাম যে ডিজাইনের পার্টটা হলো, ডিজাইনের পার্ট হলো যে এই বিমের সাইজ কিরকম হবে, শেপ কিরকম হবে, এই বিষয়গুলো। যখন কোন একটা বিল্ডিং আমরা ডিজাইন করব, তো এই বিল্ডিং এ ধরো 10 বছরের জন্য ডিজাইন করতেছি বা 100 বছরের জন্য ডিজাইন করতেছি, এই 100 বছরের মধ্যে ম্যাক্সিমাম কি পরিমাণ লোড আসবে, ম্যাক্সিমাম কি পরিমাণ লোড আসতে পারে, বা ম্যাক্সিমাম কি পরিমাণ মানে আমাদের এখানে হ্যাঁ ম্যাক্সিমাম কি পরিমাণ লোড আসবে, এই লোড ধরে আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা যখন বিল্ডিং করি,
তখন এটা কি কি পরিমাণ লোড আসে এটা আমরাই আগেই মানে আগেই ধরে নেই যে এই ম্যাক্সিমাম এই পরিমাণ লোড আসবে, এবং মানে স্ল্যাবে এই পরিমাণ লোড আসবে, বিমে এই পরিমাণ লোড আসবে, এই লোড গুলো ধরে ফাইনালি আমরা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করি বলতে যে এই যে ম্যাক্সিমাম লোড ধরে এই লোডকে টিকিয়ে রাখার জন্য বা এটার স্টেবিলিটি থাকার জন্য এই বিমের সাইজ কিরকম হবে, শেপ কিরকম হবে, এই কাজগুলো আমরা বের করি। তার মানে যখন আমরা ডিজাইন করব তার আগে হলো আমাদের কাজ হলো অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস হলো যে আমরা কোনো একটা যেই স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি, তো এই স্ট্রাকচারে কি পরিমাণ লোড আসতে পারে ম্যাক্সিমাম, এই লোডটাকে আমরা আগেই ধরে নিয়ে তারপরে ওইটার কারণে কি পরিমাণ সাইজ, শেপ, কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে, কোথায় রিইনফোর্সমেন্ট লাগবে, তো সবগুলা বিষয় আমরা ফাইনালি ডিজাইন করব। তার মানে ডিজাইন এবং অ্যানালাইসিস এই দুইটা একেবারে কি বলে একটা অপরটার মানে একটা ছাড়া অন্যটা হবে না। ডিজাইন যখন আমরা করব তার আগে আমাদের অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এখানে স্টেবিলিটি এন্ড ডিটারমিনেন্সি অফ স্ট্রাকচার। আচ্ছা, তো তোমরা জানো যে অনেক ধরনের সাপোর্ট আমাদের স্ট্রাকচার গুলোতে অনেক ধরনের সাপোর্ট ব্যবহার করা হয়। তো সাপোর্ট যেগুলো ব্যবহার করা হয়, সাপোর্ট বলতে যে মনে করো যে এই যে এই বিম তো অবশ্যই এখানে ভেসে থাকবে না, তাই না? তো এই বিমের দুই সাইডে কলাম দিতে হবে। তাহলে এই যে কলাম মানে বিমের জন্য এই কলামটা হলো একটা সাপোর্ট, ঠিক আছে? অথবা এটা যদি ক্যান্টিলিভার পোরশন হয়, এক সাইডে কলাম থাকতে পারে বা এক সাইডে সাপোর্ট থাকতে পারে, বাকিটা থাকতে পারে। আমরা যদি একটা ব্রিজের কথা চিন্তা করি, আচ্ছা একটা ব্রিজের কথা যদি চিন্তা করি, তো সাধারণত ব্রিজে কি থাকে, পায়ার থাকে, তাই না? যাই হোক আমার আকারটা হয়তো হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্রিজে পায়ার গুলো আছে, পায়ার গুলোর উপরে যে স্ল্যাবটা শুধুমাত্র বসানো থাকে, ঠিক আছে? এটার উপরে স্ল্যাব গুলা বসানো থাকে। এখন বলতো দেখি, শুধুমাত্র যদি একটা পায়ার থাকে, মানে এই ধরনের সাপোর্ট যেটার উপরে শুধুমাত্র স্ল্যাব বসানো আছে, সেক্ষেত্রে যদি এই পাশের পায়ারটা বা এই পাশের অ্যাবাটমেন্টটা এটা যদি না থাকে, এই ব্রিজটাকে টিকে থাকবে না স্যার। তাহলে এটা যদি যে কোনো এক পাশের পায়ার অথবা দুটো পাশের মানে পায়ার যদি না থাকে, তখন কিন্তু এটা টিকে থাকবে না, এটা এদিকে পড়ে যাবে, তাই না? তো এটাকে বলা হচ্ছে যে স্টেবিলিটি, মানে একটা স্ট্রাকচার কি এটা কি স্টেবল নাকি আনস্টেবল। তো স্টেবিলিটি এটা আমাদের স্টেবিলিটি আমাদের চেক করতে হবে। তারপরে ডিটারমিনেন্সি অফ স্ট্রাকচার, তো একটা স্ট্রাকচার এটা কি আমরা স্বাভাবিক উপায়ে এটা কি সলিউশন করতে পারবো কিনা, অ্যানালাইসিস করতে পারবো কিনা। আচ্ছা, তোমরা এর আগে মেকানিক্সে অনেক ধরনের সাপোর্ট আমরা দেখে এসেছি। এই ধরনের সাপোর্ট যেগুলো আছে এই টাইপের, তো এই ধরনের সাপোর্ট গুলো হলো হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে? এই ধরনের সাপোর্ট গুলা হিঞ্জ সাপোর্ট বলতে যে এইটা দুইটা রিঅ্যাকশন ক্যারি করবে, মানে দুইটা রিঅ্যাকশন সে নিতে পারবে। আচ্ছা, সাপোর্ট সম্পর্কে কারো প্রবলেম আছে কিনা তোমাদের এই বিষয়গুলো নিয়ে? আমি একটু আসি, দেখতেছি বিষয়গুলো নিয়ে একটু করা দরকার। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো আমরা যে স্ট্রাকচার গুলো যেগুলো আমরা সলিউশন করবো সেক্ষেত্রে সাধারণত কয়েক ধরনের 4 ধরনের সাপোর্ট আমরা দেখি। যে একটা হলো রুলার সাপোর্ট, আরেকটা হলো পিন সাপোর্ট, ঠিক আছে? পিন বা হিঞ্জ সাপোর্ট বলা হচ্ছে, আরেকটা ফিক্স সাপোর্ট, একটা হলো সিম্পলি সাপোর্ট, ঠিক আছে? রুলার সাপোর্ট,
পিন সাপোর্ট, সিম্পলি সাপোর্ট এবং ফিক্স সাপোর্ট। এখন কোনগুলো সাপোর্ট কিরকম? এখন রুলার সাপোর্ট এই যে এখানে যে সাপোর্টটা আছে, মানে হলো এই যে পুলি আছে, এই পুলিটা এদিকে এবং এদিকে মুভ করতে পারে। তার মানে শুধুমাত্র এইটা এদিকে এবং এদিকে মুভ করতে পারতেছে। তো এই ধরনের সাপোর্ট গুলো হচ্ছে রুলার সাপোর্ট। আমরা যদি পিন সাপোর্টের কথা বিবেচনা করি, যে দরজাতে সাধারণত যে পিন ব্যবহার করা হয়, মানে এই টাইপের যে স্ট্রাকচার ব্যবহার করা হয়, তো এইটার ক্ষেত্রে সাধারণত হয় কি, দেখো আমরা যদি দরজাতে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি, একটা দরজার কথা আমরা বিবেচনা করি, ঠিক আছে? তো দরজাতে এই ধরনের সাপোর্ট আছে, মানে এখানে এখন দেখো যে দরজাতে সাধারণত তিন ধরনের, মানে যে কোনো স্ট্রাকচার সাধারণত তিন ধরনের রিঅ্যাকশন কাজ করে। এটা হলো যে ভার্টিক্যাল বরাবর একটা রিঅ্যাকশন কাজ করে, হরিজন্টাল বরাবর রিঅ্যাকশন কাজ করে, আর মুভমেন্ট কাজ করে, মানে ঘোরার একটা কাজ করে। আচ্ছা, এরকম দরজার ক্ষেত্রে একটু চিন্তা করো তো, যে আমরা যদি উপর দিক থেকে লোড দিই, মানে এই দরজা একেবারে ভার্টিক্যাল বরাবর এদিক থেকে যদি লোড দিই, তাহলে কি দরজা ভেঙে নিচে দিকে চলে যায়? না স্যার। তার মানে এই দরজা সে ভার্টিক্যাল বরাবর লোড যেগুলো আসতেছে, আচ্ছা মিউট করে রাখো, ভার্টিক্যাল বরাবর যে লোড যেগুলো আসতেছে এটা সে রেজিস্ট করতে পারবে। আবার যদি আমরা দরজাকে এরকম হরিজন্টাল বরাবর এদিকে টান দেই, তখনও কিন্তু সে রেজিস্ট করতে পারে, কারণ এখানে সাপোর্ট আছে। তার মানে দরজা হলো হরিজন্টাল বরাবর যে লোডগুলো আছে এটাও রেজিস্ট করতে পারে। কিন্তু দরজাকে যদি আমরা ঘুরাইতে চেষ্টা করি এদিকে এবং এদিকে নেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু সে ঘুরে যায়। তার মানে সে কোনো মুভমেন্ট রেজিস্ট করতে পারে না। তার মানে এই ধরনের সাপোর্ট যেখানে আমরা দেখবো, সেখানে মানে রিঅ্যাকশন আসবে দুইটা, মানে সে দুইটা মানে দুই ধরনের ফোর্সকে সে রেজিস্ট করতে পারবে। একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর ফোর্সকে রেজিস্ট করতে পারবে, আর একটা হচ্ছে হরিজন্টাল বরাবর রেজিস্ট করতে পারবে। তার মানে আমরা যে সাপোর্ট গুলা হিঞ্জ সাপোর্ট যেগুলো দেখবো, মানে এই টাইপের সাপোর্ট যেগুলো দেখবো, যেখানে এই যে স্ট্রাকচারে এই টাইপের সাপোর্ট যেগুলো দেখবো, এগুলো হলো দুইটা ফোর্স রেজিস্ট করতে পারবে। সেটা হচ্ছে যে ভার্টিক্যাল বরাবর ফোর্স রেজিস্ট করতে পারবে এবং হরিজন্টাল বরাবর ফোর্স রেজিস্ট করতে পারবে, কিন্তু এটা কোনো মুভমেন্ট রেজিস্ট করতে পারবে না, ঠিক আছে? তো এটা হলো হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে দুই ধরনের ফোর্স রেজিস্ট করতে পারবে, একটা হলো ভার্টিক্যাল বরাবর আর একটা হলো হরিজন্টাল বরাবর। এই দেখো এখানে হিঞ্জ সাপোর্টের একটা উদাহরণ। তো এইটাকে যদি আমরা এই বরাবর এটাকে যদি হরিজন্টাল বরাবর নিয়ে যেতে চেষ্টা করি, এটা কিন্তু যাবে না, কারণ হলো এই পয়েন্টে এটা ফিক্সড, মানে এই পয়েন্টে এটা সাপোর্ট আছে। আবার যদি এটা ভার্টিক্যাল বরাবর উপর দিকে উঠাতে চেষ্টা করি, তাও কিন্তু যাবে না, শুধুমাত্র এটা ঘুরবে, মানে এদিকে আসবে, নিচের দিকে যাবে অথবা উপর দিকে যাবে, মানে রোটেশন হবে। তার মানে এই ধরনের সাপোর্ট যেগুলো পিন সাপোর্ট বলা হচ্ছে বা হিঞ্জ সাপোর্ট বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা রিঅ্যাকশন দিব, মানে আননোন যেটা আসতেছে। আচ্ছা, তো এই ধরনের সাপোর্ট যেগুলো আছে সেটার ক্ষেত্রে আমরা দুইটা আননোন থাকবে, দুইটা মানে রিঅ্যাকশন থাকবে দুইটা, একটা ভার্টিক্যাল বরাবর আর একটা হরিজন্টাল বরাবর। ফিক্স সাপোর্ট যেটা, ফিক্স সাপোর্ট বলতে যেমন এই যে এই স্ট্রাকচারটা একেবারে এই বেজের সাথে একেবারে লাগাই আছে, তো এইটার ক্ষেত্রে দেখো আমরা যদি ভার্টিক্যাল বরাবর লোড দেই, সে কিন্তু রেজিস্ট করতে পারবে, মানে নিচ থেকে সে ভার্টিক্যাল বরাবর রেজিস্ট করতে পারবে, মানে নিচ থেকে চলে যাবে। এটা যদি আমরা হরিজন্টাল বরাবর লোড দেই, সে কিন্তু রেজিস্ট করতে পারবে, হরিজন্টাল বরাবর সে রেজিস্ট করতে পারবে। আবার যদি এটা ঘুরাইতে চেষ্টা করি, তাও কিন্তু ঘুরানো যাবে না, তার মানে সেটা মুভমেন্ট রেজিস্ট করতে পারবে। তার মানে ফিক্স সাপোর্ট যেগুলো থাকবে, এগুলোর ক্ষেত্রে আননোন আসবে তিনটা, একটা হলো ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স এবং মুভমেন্ট। মানে ফিক্স সাপোর্টকে ডিনোট করা হয় এইভাবে সাধারণত, যে মানে এই চিহ্ন দিয়ে এই ধরনের সাপোর্ট গুলো সেটাকে ফিক্স সাপোর্ট বলা হয়। ফিক্স সাপোর্ট হলে আমরা সেখানে আননোন অ্যানালাইসিস করার সময় যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তখন তিনটা আননোন দিতে হবে, একটা হলো ভার্টিক্যাল বরাবর, আরেকটা হচ্ছে হরিজন্টাল বরাবর, আরেকটা হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে ফিক্স সাপোর্ট দেখো স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে যেগুলো হয় এগুলো সবগুলো ফিক্স সাপোর্ট। আচ্ছা, এখন যেটা আসতেছে স্ট্রাকচার ডিটারমিনেট স্ট্রাকচার। এখন কোন কোন স্ট্রাকচারকে আমরা বাহ্যিক যে ভাবে এটা সলিউশন করতে পারবো, আমাদের ইকুয়েশন জানা আছে তিনটা ইকুয়েশন, সামেশন অফ fx ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইজ ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে হরিজন্টাল যত ফোর্স আছে এগুলো সামেশন সমান 0 হবে, ভার্টিক্যাল যত ফোর্স আছে এটা সামেশন 0 হবে, এবং মোমেন্ট যে কোনো পয়েন্টে মোমেন্টের সামেশন এটা 0 হবে। তাহলে এই তিনটা ইকুয়েশন জানা আছে। তো আননোন যদি
তিনটাই থাকে, মানে আমাদের ইকুয়েশন জানা আছে তিনটা, আননোনও যদি তিনটা হয় তখন আমরা ওই স্ট্রাকচারকে সলিউশন করতে পারবো, মানে স্বাভাবিক প্রসিডিউরে আমরা সলিউশন করতে পারবো। সেই যে প্রসিডিউরকে মানে যে স্ট্রাকচার গুলোকে এই তিনটা আননোন দ্বারা সলিউশন করা যায়, বা যতগুলা আননোন আছে যতগুলা রিঅ্যাকশন কাজ করবে সবগুলা রিঅ্যাকশন যে স্ট্রাকচারে বের করা যাবে ওইটাকে বলা হচ্ছে স্ট্রাকচারালি ডিটারমিনেট স্ট্রাকচার। আর যেগুলো বের করা যায় না ওগুলো হলো স্ট্রাকচারালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, মানে এটার সলিউশন আমরা স্বাভাবিক প্রসিডিউরে করতে পারি না। এখানে দেখো এটা হলো রুলার সাপোর্ট। তো রুলার সাপোর্টে সাধারণত রিঅ্যাকশন থাকে একটা। রুলার সাপোর্টের উদাহরণ আমরা কিরকম দিতে পারি, যে রাস্তার উপর মনে করে যে একটা চাকা আছে, ঠিক আছে, আচ্ছা একটা চাকা। তো এই চাকার উপর আমরা যদি ভার্টিক্যাল বরাবর লোড দেওয়ার চেষ্টা করি, ভার্টিক্যাল বরাবর যদি লোড দেওয়ার চেষ্টা করি চাকা কিন্তু তা রেজিস্ট করতে পারবে, মানে ভার্টিক্যাল বরাবর লোড সে রেজিস্ট করতে পারবে। কিন্তু এটাকে যদি হরিজন্টাল বরাবর এদিকে ঢাকা দেওয়ার চেষ্টা করি সে কিন্তু সামনের দিকে চলে যাবে। আবার যদি এটাকে ঘুরাইতে চেষ্টা করি সে কিন্তু ঘুরে যাবে। তার মানে এই চাকা শুধুমাত্র একটা বরাবর ফোর্স রেজিস্ট করতে পারবে, যেটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, ঠিক আছে। তার মানে রুলার সাপোর্ট যেখানে থাকবে, এই যে রুলার সাপোর্টের চিহ্ন হলো এরকম, মানে হিল সাপোর্টের মতোই কিন্তু নিচে হলো চাকার সিস্টেমে থাকবে এরকম। তো এটা হচ্ছে রুলার সাপোর্ট। রুলার সাপোর্ট যেখানে থাকবে সেখানে আননোন আসবে একটা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই স্ট্রাকচারের মধ্যে এখানে রুলার সাপোর্ট আছে, এখানে রুলার সাপোর্ট, তার মানে এখানে আননোন একটা থাকবে, এখানে আননোন একটা থাকবে, রিঅ্যাকশন একটা এবং এখানে একটা। তো এখানে কোনো হরিজন্টাল ফোর্স নাই। তো আমরা যদি এই স্ট্রাকচার সলিউশন করতে যাই তখন আমাদের ইকুয়েশন জানা আছে কয়টা, সামেশন অফ Fy = 0, ভার্টিক্যাল ফোর্স সমান 0, সামেশন অফ মোমেন্ট = 0, আর সামেশন অফ Fx = 0। যেহেতু বিম এটার ক্ষেত্রে হরিজন্টাল ফোর্সটা আমাদের সাধারণত কাউন্ট করা হয় না, তো সেক্ষেত্রে এখানে আননোন দুইটা আর আমাদের ইকুয়েশনও জানা আছে দুইটা, সুতরাং এই স্ট্রাকচারটাকে আমরা সলিউশন করতে পারবো। এখানে দেখো একটা ফিক্স সাপোর্ট আছে। তো ফিক্স সাপোর্ট থাকলে আমি যেটা বলে আসলাম সেটা হলো যে এটার রিঅ্যাকশন থাকবে তিনটা, একটা হলো ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স এবং মোমেন্ট, তাই না? তো তিনটা, তো এখানে আননোন তিনটা আর আমাদের ইকুয়েশন জানা আছে তিনটা। তার মানে ইকুয়েশন এবং আননোন যদি সমানও থাকে তখন আমরা ওইটাকে সলিউশন করতে পারি। এখানে দেখো এটার ক্ষেত্রে এটা একটা হিঞ্জ সাপোর্ট, এখানে আননোন থাকবে, মানে কি বলে রিঅ্যাকশন থাকবে দুইটা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আর এখানে হলো রুলার সাপোর্ট, এখানে রিঅ্যাকশন থাকবে একটা। তার মানে টোটাল আননোন হলো তিনটা, মানে আমাদের অজানা সংখ্যা হলো তিনটা, আমাদের ইকুয়েশন জানা আছে তিনটা। তার মানে এই স্ট্রাকচারটাকে আমরা সলিউশন করতে পারবো। এটা হলো স্ট্রাকচারালি ডিটারমিনেট স্ট্রাকচার। আমরা যদি বলি স্ট্রাকচারালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, দেখো এখানে এখানে হিঞ্জ সাপোর্ট, তার মানে এখানে আননোন থাকবে দুইটা, একটা হলো ভার্টিক্যাল বরাবর ফোর্স আর একটা হলো হরিজন্টাল বরাবর ফোর্স। এখানেও হিঞ্জ সাপোর্ট, এখানে আননোন থাকবে দুইটা, ভার্টিক্যাল বরাবর ফোর্স, হরিজন্টাল বরাবর ফোর্স। তার মানে টোটাল আননোন এখানে কয়টা হয়ে গেল, চারটা হয়ে গেল, কিন্তু আমাদের ইকুয়েশন জানা আছে কয়টা, তিনটা। তার মানে এই স্ট্রাকচারটা আননোন যেহেতু চারটা, ইকুয়েশন যেহেতু তিনটা, তার মানে আমরা এটাকে স্বাভাবিক প্রসিডিউরে আমরা সলিউশন করতে পারবো না, যার ফলে এটা হলো স্ট্রাকচারালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো আমরা এরকম দেখবো যে কোনটা ডিটারমিনেন্ট কোনটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আমি শুধু সিলেবাসটা তোমাদের দেখাচ্ছি এবং কোনটা কি এই বিষয়টা। আচ্ছা আচ্ছা তোমরা কোন স্ক্রিন কোনটা দেখতে পাচ্ছ? স্যার এই যে আগে যেটা দিছিলেন স্যার, এই যে স্টেবিলিটি এন্ড ডিটারমিনেন্সি অফ স্ট্রাকচার, এটাই। আচ্ছা এটা না, ঠিক আছে। এখন দেখো অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস। এখন যে যে স্ট্রাকচার গুলো আমরা সার্কিট প্রসিডিউরে সলিউশন করতে পারবো, এই স্ট্রাকচার গুলো অ্যানালাইসিস কিভাবে করা হবে, এটা হলো তোমাদের পার্ট, মানে তোমাদের কাজ, যেটা হলো এটা হইতে পারে ট্রাস। তো ট্রাস তো আমরা জানি যে ট্রাস হলো এরকম এক ধরনের স্ট্রাকচার। ট্রাস বিভিন্ন ধরনের থাকতে পারে, ঠিক আছে। সাধারণত স্টিল স্ট্রাকচারে তোমরা এই ধরনের স্ট্রাকচার অনেক খেয়াল করবা, বিশেষ করে যে স্টিলের যে ব্রিজ গুলো হয়
বা যেগুলো মিল ফ্যাক্টরির ক্ষেত্রে এই ট্রাস্টগুলোর ব্যবহার অনেক বেশি। তো এইটা সাধারণত কি হয় যে দুই পাশে দুইটা সাপোর্ট থাকে আর মাঝখানে এরকম বিভিন্ন ধরনের মেম্বার থাকে। তো যখন এই মেম্বার সবগুলো মেম্বার মিলে, যেমন এখানে যদি কোনো লোড আসে তাহলে এই লোডটা এই মেম্বার রেজিস্ট করবে, এই মেম্বার রেজিস্ট করবে, মানে একটা লোড দুইটা মেম্বার রেজিস্ট করতেছে। আবার যখন এই মেম্বারের রেজিস্ট করতেছে তখন এই মেম্বারের লোডগুলো এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। আলটিমেটলি যখন আমরা কোন একটা ট্রাস্ট স্ট্রাকচার, এটা হলো এই লোডগুলো সবগুলো মেম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যার ফলে কোনো একটা লোড সে অনেক বেশি লোড ক্যারি করতে পারে। মানে ফলে স্ট্রাকচার যেগুলো আছে এগুলো হলো যে ট্রাসের যদি আমরা ব্যবহার করি বা যেগুলো অনেক বেশি লং স্প্যান দরকার, যেমন আমরা সাধারণত বিম কলাম যে ফ্রেম করি বা কংক্রিটের, এগুলার কিন্তু স্প্যান খুব বেশি বড় দেয়া যায় না। মানে এই দুইটা সাপোর্ট থেকে একটা কলাম থেকে আরেকটা কলামের লেন্থটা খুব বেশি বড় দেয়া যায় না। যদি অনেক বেশি বড় হয়, যেমন আমরা যদি অডিটোরিয়াম বলি বা অডিটোরিয়ামে এইটা সাধারণত না, আমরা যদি কোন একটা ধরো এটা কি বলে প্লে গ্রাউন্ড বা আচ্ছা হ্যাঁ, তো গ্যালারি যেগুলো হয় সাধারণত যে অনেক বিশাল স্পেন রাখতে হয় ওখানে। তারপরে মিল ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো অনেক বেশি বড় বড় স্পেন দিতে হয়। তারপরে তোমার যেমন ব্রিজ, পদ্মা সেতু যেটা হচ্ছে এটা কিন্তু স্ট্রাকচারের উপরেই হচ্ছে। তো সাধারণত যেগুলোর স্পেন অনেক বড় দিতে হয় সেগুলোর ক্ষেত্রে ট্রাস ব্যবহার ছাড়া উপায় নেই, ঠিক আছে। তো ট্রাস ব্যবহার করলে এটার স্পেন অনেক বড় দেওয়া যায় এবং এটা লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি হয়ে যায়। তো এই ট্রাসের আমরা এখানে সলিউশন করব তোমাদের এই পার্টটা, যেটা হলো অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেড ট্রাস। তো ট্রাসের ক্ষেত্রে এই প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ ফোর্স নিচ্ছে এই সলিউশন গুলো আমরা করব বা এই ক্যালকুলেশন গুলো আমরা করব। এই সবগুলো মেম্বার, যেমন এখানে আমরা একটা লোড দিলাম বা এদিকে লোড দিলাম, তো এই লোডের কারণে প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ লোড রেজিস্ট করবে এই সলিউশন গুলো আমরা করব। আর্চের বিষয়টা ট্রাসের মতোই, শুধুমাত্র ওটা বাঁকা থাকবে। যেমন এটা যদি হয়, এইটা একটা আর্চ, তো এটা ট্রাসের মতোই এরকম মেম্বার থাকবে, বিভিন্ন মেম্বার থাকবে, কিন্তু এটা হবে বাঁকা, ঠিক আছে, এরকম হইতে পারে। যাই হোক, তো এইটা হচ্ছে আর্চ। তো এই আর্চ গুলো আমরা সলিউশন করব। তারপরে যেটা আছে ইনফ্লুয়েন্স লাইন। ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে যে যখন কোন একটা আমরা যদি বলি যে কোন একটা যখন গাড়ি কোন রাস্তার মধ্যে যখন গাড়ি চলে, তখন এই চাকাগুলো কিন্তু এক পজিশনে থাকে না, বিভিন্ন পজিশন থাকে। এক সময় এখানে থাকে, আরেক সময় এখানে থাকে। যখন ব্রিজে এই ধরনের আসে, কোন পজিশনে গিয়ে ম্যাক্সিমাম মানে লোড সে দিবে, এই বিষয়গুলো বের করার একটা প্রসিডিউর হলো ইনফ্লুয়েন্স লাইন, ঠিক আছে। এই যে মুভিং লোড অন বিমস, ফ্রেম এন্ড ট্রাস। তারপরে কেবল এন্ড কেবল সাপোর্টেড স্ট্রাকচার। তো কেবল সাধারণত যে ঝুলন্ত সেতু আমরা যেগুলোকে চিনি, বাংলাদেশেও আছে, ইয়াতে সিলেটে। তো এই ঝুলন্ত সেতু সাধারণত কেবলের মাধ্যমে বা তারের মাধ্যমে, এটা হইতে পারে অনেক মোটা তার বা স্টিলের অনেক মোটা যে ইয়াগুলো আছে, কেবল গুলো আছে, এগুলোর মাধ্যমে সাধারণত ঝুলানো হয়। তো এই কেবল সাপোর্টেড যে স্ট্রাকচার গুলো আছে এগুলোর আমরা সলিউশন করবো। তো এইটা ছিল তোমাদের সিলেবাস, এই সিলেবাসের একটা শর্ট রিভিউ। তো আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাস থেকে মানে মেইন পড়াশোনা শুরু করব। আর ক্লাসের একেবারে শুরু থেকে অ্যাটেন্ড করার চেষ্টা করবা। ক্লাসের যে তোমাদের অ্যাটেন্ডেন্সের যে মার্ক, এটা তোমাদের প্রেজেন্টের উপর ডিপেন্ড করেই দেওয়া হবে, যে যত পার্সেন্ট প্রেজেন্ট থাকবে তার সে অনুযায়ী তোমাদের মার্ক দেওয়া হবে। সুতরাং ভালো করার জন্য অ্যাটেন্ডেন্সের উপায় নাই। হ্যাঁ বলো। স্যার এটা রেফারেন্স বুক আর কি কোনটা বেটার হবে, আপনি কোনটা থেকে পড়াচ্ছেন বা কি? আচ্ছা, এখন রেফারেন্স বুক বলতে যদি প্রয়োজন হয় এরকম আমি ইনশাআল্লাহ বলে দেবো, ঠিক আছে। স্যার যদি আমরা আর কি ক্রয় করি তাহলে আমাদের সাথে একটা বই তো দরকার, তখন আমরা কোনটা কিনতে পারি, কোন রাইটারের বই? আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা আমি এটা দেখে নিই। এই এই বইগুলোর মধ্যে হয় স্যার আলাদা বই হয় সাধারণত। এটা রেফারেন্স বুক আশা করা যায় লাগবে না, আমি যেভাবে করবো। তারপরেও আমি একটা সাজেস্ট করবো ইনশাআল্লাহ। তো এটা আচ্ছা স্যার।
আচ্ছা ঠিক আছে। আর হলো বিষয়টা হলো যে ক্লাসে যথাসময়ে একেবারে 10টা 20-এ যদি ক্লাস হয় 10টা 20-এ অ্যাটেন্ড করার চেষ্টা করবা। ক্লাসে অ্যাটেন্টিভ থেকো। আর সামনে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে স্যার, আসসালামু আলাইকুম।